আজকের ভিডিওটা একটু অন্যরকম ভিডিও হতে চলেছে, ঠিক আছে। আজকের ভিডিও যেটা হতে চলেছে সেটা হচ্ছে, আপনাদের সবাই আমাকে কোশ্চেন করেছেন যে স্যার পরীক্ষা তো 7 দিন আছে না, তাই তো, আর 1 সপ্তাহ পর পরীক্ষা। এই মুহূর্তে আপনাদের যেটা সব থেকে বেশি প্রয়োজনীয় মনে হয়েছে সেই ব্যাপারেই ভিডিও করব, যে এই 7 দিনে, শেষ 7 দিনে স্যার আমরা কি কি পড়ব, কি করে পড়ব, কোনগুলো পড়ব। আমি জানি এই ব্যাপারে আপনাদের খুব কনফিউজ হচ্ছে, তাই আমি দুটো ভিডিও লঞ্চ করব। আজকের যে ভিডিও সেটা হচ্ছে এই শেষ 7 দিনে আপনারা কি কি পড়বেন, কোনগুলো পড়বেন। ওকে, দেখুন, যদিও কম্পিটিশন পরীক্ষায় সাজেশন হয় না, তারপরও কিন্তু আমি একটা আপনাদের সবার জন্য একটা সাজেশন করেছি। সাজেশন করার কারণ হচ্ছে আমার মনে হচ্ছে ওই পোর্শনগুলো থেকে বেশি কোশ্চেন পড়ে, তাই আপনারা যদি ওই পোর্শনগুলো একটু বেশি গুরুত্ব সহকারে দেখে যান শেষ মুহূর্তে, তাহলে হয়তো আপনাদের উপকারে আসতে পারে। তাই আজকের ভিডিওটা হচ্ছে আপনারা শেষ 7 দিনে কেমন করে পড়বেন, কিভাবে পড়বেন এবং কি কি পড়বেন। ওকে, আর ঠিক এর কালকে বা পরশু মঙ্গলবার বা বুধবার একটা ভিডিও আমি আনবো। সেই ভিডিও উদ্দেশ্য হচ্ছে আপনারা পরীক্ষা কেমন করে দিবেন। অ্যাকচুয়ালি পরীক্ষায় আমাদের টাইম 90 মিনিট। পরীক্ষা হলে বসে আপনাদের অনেক কিছু সমস্যা ফেস করতে হয় বা অনেক কিছু অসুবিধা দেখা যায়। তাই কেমন করে মেন্টালি স্টেবিলিটি হয়ে পরীক্ষা দিলে পরীক্ষাটা ভালো হবে, কি কি ভুল করা যাবে না, সেইগুলো ব্যাপারে আমি কিন্তু আরেকটা ভিডিও অবশ্যই আপনাদের জন্য আনবো। আশা করছি এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন উপকৃত হবেন। তাহলে চলুন আজকের ভিডিও আমি আরম্ভ করব, শেষ 7 দিনে আপনারা কি কি করবেন। এবার এই ভিডিওটা আমি কতগুলো স্টেপে ভাগ করেছি। ওকে, প্রথম যে স্টেপ 1, চলুন ব্যাখ্যা করি। স্টেপ 1-এ প্রথম যেটা আপনাদের দরকার সেটা হচ্ছে 1 নাম্বার যেটা দরকার সেটা হচ্ছে ডায়েট। 1 নাম্বার কি বললাম, 1 হচ্ছে ডায়েট। এই 7 দিন আপনাদের প্রত্যেকের কাছে আমি রিকোয়েস্ট করব, আমরা খাওয়া দাওয়া প্রচন্ড লাইট করবেন। তার কারণ হচ্ছে এই সময় যদি আপনাদের শরীর খারাপ হয়ে যায় কোনো কারণে, মাথা যন্ত্রণা হোক, গ্যাস হোক, জ্বর হোক, আপনাদের পড়ার কিন্তু ব্যাঘাত ঘটবে। এবং একদিন এখন পড়ার ব্যাঘাত ঘটা মানে সেটা কিন্তু ক্ষতি প্রচুর পরিমাণে। এবং বাই চান্স কোনো কারণে যদি আপনাদের রবিবার কোনো সমস্যা হয়ে যায়, পরীক্ষা কিন্তু আপনাদের চাপ হয়ে যাবে। আর বুঝতেই পারছেন এই দুটো দিনের জন্য, দুটো রবিবার জন্য আমরা দীর্ঘ 10 বছর অপেক্ষা করে আছেন এবং 10 বছর পরিশ্রম করছেন। তাই সবাইকে বলবো এই 7 দিন বা এই 14 দিন আপনারা পুরো ডায়েটে থাকবেন, অর্থাৎ শাক সবজি যত পারবেন খাবেন, ফল খাবেন, রিচ খাবার খাবেন না। আর একটা ছেলেদের বিশেষ করে উদ্দেশ্য করে বলবো, ছেলেদের কিন্তু যা এজ প্রত্যেককে কিন্তু বাইক চালান, বাড়িতে বাইরে খুব প্রয়োজন ছাড়া কিন্তু আপনারা বাইক ব্যবহার করবেন না বা যাবেন না। তার কারণ হচ্ছে দেখুন, কার কখন কি অ্যাক্সিডেন্ট হয় কেউ জানে না। বাই চান্স দেখা গেলো হয়তো আপনি অপ্রয়োজনীয়ভাবে বাইক নিয়ে বেরোলেন, আপনার কোনো কিছু অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তাহলে কিন্তু আপনি রবিবার পরীক্ষা কিন্তু দিতে পারবেন না। তাই খুব প্রয়োজন না থাকলে এই কয়েকটা দিন বাইক থেকে আপনারা দূরে থাকবেন। ওকে, এবং অবশ্যই রিচ খাবার এই 14 দিন আপনারা যে সমস্ত মানে বার্গার, মোমো, চাউমিন এগুলো খাবেন না, সেগুলোকে জমা রেখে দিন। 14 তারিখের পর যত পারবেন আপনারা খেয়ে নেবেন, সব শোধ করে দেবেন। ওকে, তো প্রথম কিন্তু ডায়েটের উপর জোর দিতে হবে। ওকে, 2 নাম্বার, এই মুহূর্তে আমাদের প্রত্যেককে বেশ কিছু কমন সমস্যা দেখা যাচ্ছে, যেমন কি স্যার পড়ছে আর ভুলে যাচ্ছে। 2 নম্বর কি, পড়তে বসেছেন মনে হচ্ছে যে আমি শিলাটা পড়ছি, ইস আমার তো 5 সংস্থানটা বাকি আছে, ইস আমার তো ওইবার বাকি আছে, এরকম আপনাদের মনে হচ্ছে। আচ্ছা, এই যে আপনার যেটা মনে হচ্ছে এটা কিন্তু গোটা পশ্চিমবঙ্গের যতগুলো স্টুডেন্ট আছে যারাই পরীক্ষা দিচ্ছে সবারই কিন্তু একই সমস্যা। আর এই সেম সমস্যা নিয়ে সবাই পরীক্ষা দিতে যাবে, তাদের মধ্যে কম্পিটিশন হবে। কারণ এইগুলো কিন্তু পরীক্ষার আগে হওয়াটা স্বাভাবিক। আমরাও যখন কোনো পরীক্ষা দিয়েছি আমাদেরও এরকম মনে হতো।
তাই ভুলে যাওয়াটা কিন্তু খুব একটা খারাপ লক্ষণ নয় এই মুহূর্তে, এটা হবে, অত টেনশন করার কিচ্ছু নেই, আমরা শুধুমাত্র পড়ে যাবেন। আচ্ছা, এরপরে আর কি করবেন সেটা হচ্ছে, যেহেতু শেষ 7 দিন সময় আছে, এই মুহূর্তে কি পড়বেন। আমার রিকোয়েস্ট, আমি হলে কি করতাম, আমি যা কিছু পড়েছেন সেগুলো কি আমি রিভাইজ দেওয়ার চেষ্টা করতাম, এবং আমি যে বইয়ে স্বচ্ছন্দ, মানে আগে যে বই পড়েছি বা যে নোট পড়েছি বা যে স্যারের কাছে পড়েছি বা যে স্যার নোট পড়েছি, দেখুন প্রত্যেকটা বই কিন্তু ভালো, পুরনো বই হোক নতুন বই হোক, যে বইটা পড়ে আপনি অভ্যস্ত প্রথম থেকে শেষ পর্যন্ত, শুধুমাত্র সেটাই পড়ুন। পুরনো যদি বই হয়, আপনি একটা কাজ করবেন, ভূগোলের থিম তো মেন থাকে, পুরনো বইয়ের ডাটাগুলো একটু পুরনো থাকে, ডাটাগুলো নতুন অ্যাড করে নেবেন। তাহলে আপনি এতদিন ধরে বিগত 3 মাস ধরে যা পড়েছেন, যে বই পড়েছেন, যে নোট পড়েছেন, পুরনো বই পড়েছেন, নতুন বই পড়েছেন, সেগুলি শুধুমাত্র রিভাইজ করুন। ওকে, এরপরে তারপরে কোশ্চেন হয়তো অনেক স্যার নতুন কোনো যদি মনে হচ্ছে পরীক্ষা উপযোগী কোশ্চেন পাচ্ছি, সেটা কি করবো না? অবশ্যই করবেন। নতুন তথ্যের ক্ষেত্রে আমি বলবো কি, দেখা গেলো আপনি যা পড়েছেন হয়ে গেল, রিভাইজ করছেন, হঠাৎ করে নতুন কিছু তথ্য এলো বা কোশ্চেন এলো, আপনার মনে হলো এই কোশ্চেনটা নেওয়া দরকার, এবার নতুন তথ্যগুলোকে আপনি গ্রহণ করুন, যতটা আপনার ব্রেন পারমিট করবে ঠিক ততটা। দেখা গেল 15টা নতুন কোশ্চেন আমরা চোখের সামনে এলো, আপনার ব্রেন মনে করুন 5টা নিতে পারছে, আপনি 5টাই নিন, 10টা যদি নিতে না পারে 10টা ছেড়ে দিন, কারণ যদি 15টা না নিতে পারে 15টা ছেড়ে দিন। আমি এটা বিশ্বাস করেই, আপনারা যা পড়েছেন সেই পড়াটুকু বা আপনার ভূগোল সম্পর্কে যা জানেন সেইটুকু যদি রবিবার 90 মিনিটে ঠান্ডা মাথায় করে আসতে পারেন, তার 70% যা পড়েছেন তার 70% করে আসতে পারেন, আমরা প্রত্যেকে চাকরি পেয়ে যাবেন। আমরা দেখবেন জানা উত্তরে আমরা পাই না, যেটা আমি জানি সেটাই অ্যাপ্লাই করতে পারি না। তাই এই মুহূর্তে যতটা আপনার ব্রেন পারমিট করবে নতুন তথ্য, ঠিক ততটাই নেবেন। ওকে, আচ্ছা, আর কি, তাহলে প্রথম স্টেপে কিন্তু আমরা এগুলো দেখব। কি বললাম, এক কথায় সারাংশ করে দিই, রিভাইজ দিতে হবে পুরনো তথ্য, নতুন তথ্য আমরা ব্রেন যতটা পারমিট করবে সেটাই নেবেন। অবশ্যই ডায়েটে থাকতে হবে, শরীর সুস্থ। 4 নাম্বার, বাইরে কিন্তু অযথা এই মুহূর্তে বাইক ফাইক নিয়ে যাওয়া যাবে না, ঠিক আছে? যতটা পারবেন সময় বাড়িতে থাকুন পড়ার জন্য। আর 2 নাম্বার কি, স্টেপ 2, স্টেপ 1 আশা করছি বোঝাতে পেরেছি। স্টেপ 2টা কি করবেন, আপনি প্রথমে এসএলএসটি একটা বই নিয়ে বসুন, সিলেবাস নিয়ে। ওকে, এবার সিলেবাসে টোটাল 11টা টপিক আছে। ওকে, আমি টোটাল 19, 11, 12 মিলে বলছি। এরপরে আপনারা কি করবেন, খাতাতে এরকম একটা ছক করুন, সেই ছকে এক জায়গায় লিখবেন হার্ড টপিক, এক জায়গায় মডারেট টপিক, এক জায়গায় ইজি টপিক, 3টে টপিক লিখবো, একটা হার্ড, একটা মডারেট, একটা ইজি। এরপরে ওখানে দেখা গেল হয়তো আমি করছি, আমি একটা খাতা নেবো, প্রথমে হার্ড টপিক, মডারেট টপিক, ইজি টপিক লিখবো, টোটাল জিওটেকটনিক বার করবো। জিওটেকটনিক আমার কোনটা কঠিন লাগে, 1 নাম্বার শিলা আমার দেখা কঠিন লাগে, 2 নাম্বার ভাঁজ কঠিন লাগে, 3 নাম্বার চ্যুতি। আমার যেগুলো কঠিন লাগে, মানে আপনাদের প্রত্যেককে যেগুলো কঠিন লাগবে কঠিনের নামগুলো লিখে দিন টপিকের, যেগুলো আপনাদের খুব সহজ লাগে, যেমন নদী, হিমবাহ। এইভাবে প্রত্যেকটা ইউনিট ধরে ধরে আপনাদের ব্যক্তিগতভাবে যে টপিকগুলো কঠিন লাগে এই হার্ড টপিকে, সেই টপিকের নাম লিখে দিন। যেগুলো আপনাদের খুব সহজ লাগে ইজি টপিকে লিখে দিন, যেগুলো মডারেট লাগে সেগুলো মডারেট টপিকে আপনারা লিখে ফেলুন। তাহলে কি আপনার কাছে একটা ব্লু প্রিন্ট থেকে গেল যে কোনগুলো আপনার কাছে হার্ড টপিক, কোনটা মডারেট, কোনটা ইজি। এবার দেখুন, আমার যদি সুগার হয়, আমি কার উপর বেশি জোর দেবো? সুগারের উপর, নিশ্চয়ই কোলেস্ট্রলের উপর জোর দেবো না। হার্ড টপিক মানে আমরা যেগুলো হার্ড লাগছে তাহলে সেগুলোকে আগে জোর দিতে হবে। এরপরে আপনি কি করবেন, ধরুন আপনি পার ডে এখন 6 ঘন্টা স্টাডি করছেন। ওকে, স্টাডি করছেন 6 ঘন্টা। এবার 6 ঘন্টা স্টাডির মধ্যে আমরা জেনারেলি 3টে শিফটে স্টাডি করি, হয় সকালে ঘুম থেকে ওঠে একটা শিফট থাকে, একটা বিকালের শিফট থাকে, একটা রাতের শিফট থাকে। এবার আমাদের জেনারেলি কি হয়, সকালে ঘুম থেকে ওঠার পর একটা বেশ গরম চা বিস্কুট খাওয়ার পর মনটা খুব ফ্রেশ থাকে, একটা ফ্রেশ থাকে। বিকালে হয়তো বা দুপুরে ঘুমাবার পর যখন বিকালে ঘুম থেকে উঠি একটা খুব সুন্দর চা খাওয়ার পর মনটা খুব ফ্রেশ থাকে। আচ্ছা, সন্ধেবেলায় একটু বাইরে থেকে ঘুরে টুরে আসার পর যখন পড়তে বসি
মুডটা খুব ফ্রেশ থাকে, মানে 3টে টাইম কিন্তু আমাদের ব্রেন মুড সব কিন্তু ফ্রেশ থাকে, তাই তো? এবার আমরা কি করবেন, দেখা গেল সকাল 7টা থেকে 10টা আপনার একটা রুটিন আছে পড়ার। সকাল 7টায় যখন ফ্রেশ মাইন্ড থাকবে, ওই ফ্রেশ মাইন্ডে প্রথমে কিন্তু ওই হার্ড টপিকগুলো আমরা জটা পারবেন করে নিন। দেখা হয়তো আমরা 7টা থেকে 8টা পর্যন্ত আমরা মাইন্ড ফ্রেশ আছে, হার্ড টপিক যতগুলো মাথায় নিল করে ফেললেন এবং এই টপিকে দাগ দিয়ে খুব ফ্রেশ থাকে। আচ্ছা, সন্ধেবেলায় একটু বাইরে থেকে ঘুরে টুরে আসার পর যখন পড়তে বসি, মুডটা খুব ফ্রেশ থাকে, মানে 3টে টাইম কিন্তু আমাদের ব্রেন মুড সব কিন্তু ফ্রেশ থাকে, তাই তো? এবার আমরা কি করবেন, দেখা গেল সকাল 7টা থেকে 10টা আপনার একটা রুটিন আছে পড়ার। সকাল 7টায় যখন ফ্রেশ মাইন্ড থাকবে, ওই ফ্রেশ মাইন্ডে প্রথমে কিন্তু ওই হার্ড টপিকগুলো আমরা জটা পারবেন করে নিন। দেখা হয়তো আমরা 7টা থেকে 8টা পর্যন্ত আমরা মাইন্ড ফ্রেশ আছে, হার্ড টপিক যতগুলো মাথায় নিল করে ফেললেন এবং এই টপিকে দাগ দিয়ে দিন। এই চুতি হয়ে গেল, ভাঁজ হয়ে গেল, শিলা হয়ে গেল। তারপর দেখা গেলো 5 মিনিট বা 10 মিনিট আপনি চাটা খেয়ে একটু রেস্ট নিলেন, দিয়ে তারপরে ইজি টপিক দুটো পড়ে ফেললেন, দাগ দিয়ে দিলেন। ইজি টপিক হয়ে গেলো, 5 মিনিট গ্যাপ নিয়ে আবার আমি তখন মডারেট টপিক কিছু 2-4টে দাগ দিয়ে দিলেন এবং দাগ দিয়ে দিলেন, তাহলে হয়ে গেল। আর একটা বলি, এখানে আমরা আর একটা কাজ করবেন, সোম মঙ্গল বুধ এরকম করে 7 দিন পরপর নাম লিখবেন। ওকে, তাহলে আমি সোমবারের কথা বলছি। তাহলে সোমবারে আপনি 7টা থেকে 10টা এরকম করে পড়লেন, আবার বিকালে ঘুম থেকে ওঠার পর যখন ফ্রেশ মাইন্ড থাকবে তখন কিছু হার্ড টপিক করে ফেলুন, কিছু মডারেট করুন, কিছু ইজি করুন। আবার রাত্রেবেলায় যখন আপনার মুড ফ্রেশ থাকবে সেখানে কিছু হার্ড টপিক, কিছু মডারেট টপিক, কিছু ইজি টপিক করুন। এবং তর্কের খাতে ধরে নিলাম আপনি সোমবার 15টা টপিক পড়লেন, টোটাল টপিক পড়লেন 15টা। তার মধ্যে হয়তো দেখা গেলো কিছু হার্ড আছে, কিছু মডারেট আছে, কিছু ইজি আছে, দাগ কিন্তু পড়ে গেল। তাহলে সোমবার আপনি 6 ঘন্টা পড়ে টোটাল 15টা টপিক আমি শেষ করে ফেললেন। এবার মঙ্গলবার কি করবেন, মঙ্গলবার আপনি 6 ঘন্টা পড়বেন, যেহেতু 6 ঘন্টা পার ডে পড়ছেন। এই মঙ্গলবারের যে 6 ঘন্টা টাইম, সেটাকে আপনি 2 ভাগে ভাগ করে নেবেন, 1 ঘন্টা প্লাস 5 ঘন্টা। মঙ্গলবার 1 ঘন্টা প্লাস 5 ঘন্টা। ওকে, এবারে কি করবেন, মঙ্গলবার সকালে ঘুম থেকে করলেন ফ্রেশ মাইন্ডে আবার কিছু নতুন হার্ড টপিক, নতুন ইজি টপিক, নতুন মডারেট পড়ে ফেললেন। আবার এইভাবে সকালে মোটামুটি পড়লেন, বিকালেও পড়লেন, সন্ধেবেলাতেও পড়লেন, ঠিক আছে, টোটাল 5 ঘন্টা পড়লেন। ওকে, আর এই যে 1 ঘন্টা, এই 1 ঘন্টা কি করবেন, এই 1 ঘন্টা আপনার কাজ হচ্ছে সোমবার যে 15টা আপনি টপিক পড়েছিলেন সেই 15 টপিকে রিভাইজ করা। দেখুন, যেহেতু আপনি সোমবার পড়েছেন, 1 ঘন্টার মধ্যে কিন্তু 15 টপিক রিভাইজ খুবই সম্ভব, কারণ ডাক্তারের মতো দিবেন, উল্টেবেন, এটা হয়ে গেল, এটা হয়ে গেল। তাহলে এতে কি হলো, সোমবারে পড়াটা আমরা রিভাইজ হয়ে গেল, মঙ্গলবারে কিছু নতুন টপিক চলে এলো। ওকে, বুধবার কি করবেন, বুধবার সেম 6 ঘন্টাকে আপনি ভাগ করে নিন, দরকার হলে 1 ঘন্টা 10 মিনিট প্লাস 4 ঘন্টা 50 মিনিট ভাগ করুন। সেম সিস্টেমে নতুন কিছু হার্ড মডারেট পড়বেন, পড়ার পরে একেবারে রাতে শেষ 1 ঘন্টায় সোমবার আর মঙ্গলবারে আপনার যেগুলো হয়েছে সেগুলো রিভাইজ করুন। এই করে 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 আপনারা শুক্রবার পর্যন্ত কিন্তু চেষ্টা করবেন টোটাল এই হার্ড মডারেট এবং ইজি টপিকগুলোকে শেষ করা প্লাস রিভাইজ দেওয়া। এরপর শনিবার গোটা দিনটা প্রথম থেকে শেষ পর্যন্ত রিভাইজ দিয়ে রবিবার পরীক্ষা, কিংবা আমরা আরেকটা চেষ্টা করতে পারেন যে বৃহস্পতিবারের মধ্যে এইভাবে শেষ করব, শুক্রবার আর শনিবার এই দুটো দিন আমরা টোটাল সিলেবাসটাকে রিভাইজ দেবো। এটা কিন্তু এই মুহূর্তে এইভাবে পড়লে আমার মনে হয় সব থেকে বেশি ইফেক্টিভ। ওকে, তাহলে আমি প্রথম স্টেপে কি বললাম, আমরা কি কি করবেন, স্টেপ 2 এ কি বললাম, আমরা কি কিভাবে পড়াশোনা করবেন। ওকে, এরপরে স্টেপ 3, ভালো করে শুনবেন কিন্তু এটা খুব ভাইটাল ব্যাপার। আমাদের ভূগোলে টোটাল 11টা ইউনিট আছে। এবার এই 11টা ইউনিটকে আমি দুটো পেয়ারে ভাগ করেছি, ঠিক আছে। দেখুন, একটা হচ্ছে পেয়ার 1, একটা হচ্ছে পেয়ার 2। পেয়ার 1 এ রেখেছি জিওটেকটনিক, পেয়ার 2 এ জিওমরফোলজি, পেয়ার 3 ক্লাইমেট, পেয়ার 4 এনভায়রনমেন্ট, পেয়ার 5 এ বায়োজিওগ্রাফি। পেয়ার 2 এ আছে থট, ওশেন, ইন্ডিয়া, ইকোনমিক জিওগ্রাফি, হিউম্যান জিওগ্রাফি আর হচ্ছে প্র্যাকটিক্যাল জিওগ্রাফি। যেই পেয়ার 1 এর আমি টপিকগুলো বললাম,
ভূগোলের ছেলেদের মুখে কিন্তু জল চলে এলো, আরে কি দারুণ টপিক। আর যে পেয়ার টু টপিকের নামগুলো বললাম মুখটা কেমন হয়ে গেল, মুখটা বাংলা 5-এর মতো হয়ে গেল। এগুলো আবার টপিক হয়? আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে, ভূগোলের 99.99% ছেলে মেয়ে এই পেয়ার ওয়ানে যে টপিকগুলো লিখেছি সেগুলো সবারই ফেভারিট টপিক। এই টপিক পড়লে আরে মানে জান মন হৃদয় সব এবারে শান্তিতে খুশ হয়ে যায়। আর যখনই পেয়ার টু যে টপিকগুলো লিখেছি ওগুলো পড়তে গেলে কারোর মুখ বাংলা 5-এর মতো হয়ে যায়। কেউ বলে ভূগোল আবার কেউ পড়ে, কেউ বলে কি যে সব লিখেছে। কিন্তু বাস্তব একটা সত্যি কথা বলছি, এটা ভালো করে আপনারা মাথায় নিয়ে নেবেন। সেটা হচ্ছে আপনারা বিভিন্ন পরীক্ষা দিয়েছেন, এই যে 5টা টপিক আমাদের খুব বেশি ভালো লাগে, পরীক্ষার হলে কিন্তু যখন কোশ্চেন হবে আপনারা যতই এই 5টা টপিক ভালো করে পড়ে যান না কেন, যতই আপনাদের কনসেপ্ট ক্লিয়ার থাকুক না কেন, এই 5টা টপিক থেকে কিন্তু কোশ্চেন ঘুরিয়ে দেয়, ঘুরিয়ে পেঁচিয়ে দেয়, এবং আপনাদের ম্যাক্সিমাম ভুল কিন্তু এই 5টা টপিক থেকেই হয়। আপনাদের যতই কনসেপ্ট ক্লিয়ার থাক, যতই আমরা ভালো করে পড়ুন না কেন, এখান থেকে কিন্তু স্যাররা কোশ্চেন ঘুরিয়ে পেঁচিয়ে দেওয়ার ক্ষমতা রাখে বা ক্ষমতা দেয়, ক্ষমতা থাকে, যেটা কিন্তু আপনারা ক্যাচ করতে পারেন না। কিন্তু এই যে পেয়ার টু এর যে পোর্শনগুলো আছে এখানে কিন্তু কোশ্চেন ঘুরিয়ে দেওয়ার সম্ভাবনা খুবই কম। আপনি বলুন চা উৎপাদক অঞ্চল কিভাবে ঘোরাতে পারে, ম্যাক্সিমাম কি বলবে? চা উৎপাদনে প্রথম রাজ্যের নাম। কি বলবে? প্রথম থেকে পরপর 5টা রাজ্যকে সাজাও অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং। তার থেকে কঠিন কি দিবে? একটা ম্যাপ দিয়ে দিবে, ম্যাপে বলবে একটা প্লটিং দিয়ে দিবে এটা কোন চা উৎপাদক অঞ্চল। মানে এখানে কিন্তু 4 থেকে 5টা মানে অ্যাঙ্গেল আছে, তার বাইরে স্যার আর কোশ্চেন করতে পারবে না। 4-5টা অ্যাঙ্গেলে বাইরে কিন্তু স্যাররা কোশ্চেন ঘোরাতেই পারবে না, সম্ভব নয়, তাই তো? তাই এই পোর্শনটা কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে কম। এবার সমস্যা কোন জায়গায়? আমাদের ছাত্রছাত্রীদের কিছু ছেলে মেয়ে থাকে কি এখানে কনসেপ্ট সেরকম বিল করতে পারে না, বা প্রচুর কনসেপ্ট থাকলেও ভুল করে আসে। আর এগুলো যদি মুখস্থ পোর্শন বেশি, তাই এরা ভয়ে মুখস্থ করে না বা ম্যাপ দেখে পড়ে না, যার জন্য এটুকু ভুল করে, মানে এখানেও নাম্বার কম পায়। আর এখানে কনসেপ্ট স্যার এমনভাবে স্যাররা কনসেপ্ট ঘুরিয়ে দেয়, স্টুডেন্টদের যা কনসেপ্ট থাকে স্যারদের কনসেপ্ট পর্যন্ত পৌঁছাতে না পারে উত্তর ভুল করে চলে আসে। আশা করছি ঠিক বলছি। তাই আপনাদেরকে পড়ার সিস্টেমটা চেঞ্জ করতে হবে। কি করতে হবে? ব্যক্তিগতভাবে আমি কি করি, জেনারেলি এই টপিকগুলোকে আমি বেশি গুরুত্ব দিই। তার কারণ হচ্ছে এখান থেকে যেহেতু কোশ্চেন ঘুরোবার সম্ভাবনা কম, তাই ওই প্যাটার্নগুলোকে আমি ফলো করে যাই। এখানে উত্তরকে আমাকে ম্যাক্সিমাম উত্তর ঠিক করতে হবে, আমাকে ভেবে নিতে হবে। আর এখানে আমি যতই আমার কনসেপ্ট ক্লিয়ার থাক না কেন আমি সব পারবো না। আমরা ভালো করে লক্ষ্য করে দেখবেন যারা চাকরি পাচ্ছে আর যারা পাচ্ছেন না, এই জায়গাগুলোকে ডিফারেন্স করে দেয়। এবার আপনাদের বলবেন যে স্যার এটা তো মুখস্থ পড়ছেন, আমার তো মুখস্থ বিদ্যা কম আছে, বয়স আমাদের মিনিমাম 25 থেকে 30, কি করব? তো এটা কি করবেন দেখুন, দেখবেন এরকম হয়, দেখা হলো তো আপনি কোনো একটা বিয়ে বাড়িতে একটা ছেলের সাথে আপনার পরিচয় হয়েছে, ঠিক আছে? তো সেখানে কি হবে, সেখানে হয়তো আবার 1 বছর পর তার সাথে দেখা হলো, আপনার ওর ব্যাপারে কিন্তু কিছু মনে নেই, হঠাৎ করে কিছুক্ষণ থাকার পর মনে পড়ে যায়। তাই যেহেতু এমসিকিউ পরীক্ষা, তাই এই পোর্শনটা আমরা পড়ে যাবেন, কোশ্চেন দেখলে কিন্তু মনে পড়ে যাবে। তাই আমি বারবার সবাইকে রিকোয়েস্ট করবো এই জায়গাটা টপিকগুলো একটু বেশি গুরুত্ব দিবেন, এগুলো গুরুত্ব দিবেন। এইভাবে কিন্তু আপনারা প্রথম 3টি স্টেপ আপনারা কিন্তু করবেন। এরপরে আমি আস্তে আস্তে প্রত্যেকটা সাজেশন কিভাবে করতে হয় সেটা বলবো। দেখুন যেহেতু 11টা টপিক আছে, 11টা টপিকের পর আমি সাজেশন দেবো। ইউটিউব ভিডিও কিন্তু অনেক বড় হলে আবার অনেকে দেখতে চায় না, তাই এই সাজেশনটাকে আমি 2 ভাগে ভাগ করব, ঠিক আছে? আজকে কিছু সাজেশন দেবো, এই ভিডিওটা কালকে আপলোড হবে, আবার কালকে সন্ধেবেলাতে এই ভিডিওটা আশা করছি কমপ্লিট করে দিতে পারবো। মানে 2টো পার্টে ভিডিওটা যাবে, সাজেশন ভিডিও, একটা সকালে আপলোড হবে আর একটা রাতে আপলোড হবে, ঠিক আছে? চলুন এরপর আমরা সাজেশনগুলো করে নিই, কোন টপিক থেকে কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ। চলুন টোটাল
11টা টপিক আছে, তার মধ্যে আজকে এই 4টে টপিক আলোচনা হবে, মানে প্রথম ভিডিওতে এই 4টে টপিকের সাজেশন হবে, তারপরে রাত্রিবেলায় যে ভিডিও পোস্ট হবে বাকি যে টপিকগুলো সেগুলোর উপর আমরা ডিসকাস করব। প্রথম হচ্ছে প্র্যাকটিক্যাল, যেটা সবারই সমস্যা। প্র্যাকটিক্যাল থেকে জেনারেলি কি কোশ্চেনগুলো আসে, আপনাদেরকে যেটা প্রথমেই করতে হবে, প্র্যাকটিক্যালের অল ফর্মুলা, যেগুলো ইম্পর্টেন্ট ফর্মুলা সেগুলোকে দেখে রাখতে হবে। যেমন ভার্নিয়ার কনস্ট্যান্ট, আচ্ছা পাই ডায়াগ্রামের ফর্মুলা, বারের ফর্মুলা। শুধু ফর্মুলা দেখলে হবে না, কোনটা কার ফর্মুলা সেটা দেখতে হবে, আর ওই ফর্মুলায় এফ কি নির্দেশ করছে, পি কি নির্দেশ করছে, কে কোনটাকে নির্দেশ করছে সেটাকে জানতে হবে, কারণ কোশ্চেন কিন্তু দিয়ে দিচ্ছে। আচ্ছা, তারপরে কি সাম ক্যালকুলেশন, কিছু ক্যালকুলেশন আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। জেনারেলি কি হয়, সেই সমস্ত ক্যালকুলেশনই দিবে যেগুলো আপনি মুখে মুখে যেগুলো আপনি করবেন। যেমন কি এটা খুব ইম্পর্টেন্ট, রিডিউস এবং এনলার্জমেন্ট অফ স্কেল, এই যে ম্যাথটা, এই ম্যাথটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই সম্পর্কে আমার কিন্তু ইউটিউবে অলরেডি ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। ওকে, আর কি আপনি ম্যাথ করতে পারবেন, মিন মিডিয়ান মোড, এটাও কিন্তু আপনি প্র্যাকটিস করতে পারবেন, সেই ব্যাপারে কিন্তু ভিডিও অলরেডি দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা আর কি করবেন, সমস্ত যে ডায়াগ্রামগুলো আছে, অল ডায়াগ্রাম বলতে বার ডায়াগ্রাম, কম্পোজিট ডায়াগ্রাম, পাই ডায়াগ্রাম, ঠিক আছে, বার গ্রাফ, এরগোগ্রাফ, এইগুলো সমস্ত ডায়াগ্রামকে ভালো করে দেখবেন। তার কারণ হচ্ছে এরকম কোশ্চেন দিতে পারে, ডায়াগ্রাম দিবে দিয়ে বলে এটা কোন ডায়াগ্রামের ছবি, কিংবা ডায়াগ্রামে দুটো অ্যাক্সেস হয়, একটা এক্স অক্ষ একটা ওয়াই অক্ষ, এক্স অক্ষে কি আছে, ওয়াই অক্ষে কি আছে, এরকম কোশ্চেন কিন্তু পড়ে যাচ্ছে। বিশেষ করে মাগি, স্কর্চিং কেন, র, এগুলো কোন লোকেশনে অবস্থান করছে, কোন দিকে অবস্থান করছে, এরকম কোশ্চেন কিন্তু দিয়ে দিচ্ছে। তাই প্রত্যেকটা ডায়াগ্রামকে আপনারা ভালো করে দেখে যাবেন। ওকে, আর কি করবেন, ওই ডায়াগ্রামগুলো মেন ব্যবহার কি, কোশ্চেন দিচ্ছে গবাদি পশু চলাচলে কোনটা ব্যবহার হয়, কোন ডায়াগ্রাম, এবং মেন ডিমেরিটস কি, সেগুলো কিন্তু আপনাদেরকে জানতে হবে। আচ্ছা, তারপর সব থেকে যেটা ভাইটাল সেটা হচ্ছে প্রজেকশন কান্ট্রি, খুব দিচ্ছে, কোন প্রজেকশন কোন কান্ট্রির জন্য বিখ্যাত, বা কোন প্রজেকশনের সাথে আমরা কোন কান্ট্রিকে করব সেটা। আচ্ছা, আর কি করবেন, অল প্রোপাউন্ডার, যেগুলো ইম্পর্টেন্ট প্রোপাউন্ডার আছে, যেমন মার্কেটের প্রজেকশন কে করেছিল, আচ্ছা বোন প্রজেকশনে বক্তা কে, আচ্ছা তারপরে ভার্নিয়ার প্রজেকশনে আবিষ্কার থেকে, যেগুলো মেন সেগুলো একটু দেখে যাবেন, কারণ কোশ্চেন কিন্তু দিচ্ছি। আর কি এখানে আপনারা, এটা খুব 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 ইম্পর্টেন্ট হচ্ছে বিভিন্ন স্কেল আর তার ম্যাপ, কোনটা লার্জ স্কেল ম্যাপ, কোনটা মিডিয়াম স্কেল ম্যাপ, কোনটা স্মল স্কেল ম্যাপ, উদাহরণ, এবং কিছু গুরুত্বপূর্ণ ম্যাপ, মৌজা ম্যাপ, টোপো ম্যাপ, এগুলো একটু দেখে যাবেন। ঠিক আছে, আচ্ছা আর কি অল টার্মেটোলজি, কিছু ইম্পর্টেন্ট টার্মিনোলজিগুলো আপনাকে দেখতে হবে, যেমন বিএস, এফএস, ঠিক আছে, কলিমেশন লেভেল, বেঞ্চমার্ক, স্পট হাইট, ঠিক আছে, এইগুলো আপনাদেরকে কিন্তু দেখতে হবে। আর কি কিছু যন্ত্র আছে, সেই যন্ত্রের ব্যবহার দেখতে হবে। এইগুলো হচ্ছে অল ওভার প্র্যাকটিক্যাল থেকে আপনাকে দেখতে হবে। দেখুন, এটা হচ্ছে অল সাজেশন, প্র্যাকটিক্যালে তার মধ্যে সাজেশনের উপর একটা সাজেশন হয়, প্র্যাকটিক্যালি এগুলো সব আপনাকে দেখতে হচ্ছে। এবার তার থেকে বেশি কোনটা গুরুত্ব দেবেন, 4-5টা জিনিস বলছি বেশি গুরুত্ব দেবেন, সেটা হচ্ছে অঙ্ক, স্কেলের অঙ্ক, রিডিউস এনলার্জমেন্ট, খুব ইম্পর্টেন্ট, দেখতেই হবে। 2 নম্বর কি প্রজেকশন কান্ট্রি, খুব ইম্পর্টেন্ট, এটা একটু বেশি করে নজর দিবেন। 3 নম্বর কি, 3 নম্বর হচ্ছে কোনটা কোন স্কেলের ম্যাপ, ঠিক আছে, লার্জ স্কেল, মিডিয়াম স্কেল, গুরুত্ব দেবেন, খুব ইম্পর্টেন্ট। আর একটা কি, আর একটা হচ্ছে কোন ডায়াগ্রাম কোনটার ব্যবহার কি, এটা গুরুত্ব দেবেন। তাহলে দেখুন 9টা তো গুরুত্ব দেবেন, তার মধ্যে এই 9টার মধ্যে আবার 4টেকে আরো বেশি গুরুত্ব দিতে বলছি। কি কি, স্কেলের অঙ্ক, এনলার্জমেন্ট, রিডিউস, কোনটা কোন স্কেলের ম্যাপ, রিডিউস স্কেল, স্মল স্কেলের ম্যাপ, আর কি বললাম প্রজেকশন কান্ট্রি, আর কি বললাম প্রত্যেকটা ডায়াগ্রামের ছবি আর তার ব্যবহারগুলো, এই 4টে আরো বেশি গুরুত্ব দেবেন, বুঝতে পারছি আশা করছি। চলুন 2 নম্বর চলে আসবো, ওশেনোগ্রাফি। ওশেনোগ্রাফিটা কি করবেন, সব থেকে ইম্পর্টেন্ট ওশেনোগ্রাফি, সে যে সমুদ্র স্রোত, কোশ্চেন পড়বেই, সমুদ্র স্রোত আমাদের কঠিন লাগে, কোশ্চেন পড়বে। সমুদ্র স্রোতকে আমরা কিভাবে ভাঙবেন,
4 রকম ভাবে। এক হচ্ছে কোন সমুদ্র স্রোত বলে কোন মরুভূমি সৃষ্টি হয়, খুব ইম্পর্টেন্ট। এই ব্যাপারে কিন্তু আমার একটা খুব সুন্দর ভিডিও দেওয়া আছে শর্টকাট ট্রিক সহকারে, আমরা দেখে নেবেন। 2 নম্বর কি, 2 নম্বর হচ্ছে প্রথমে আপনাকে ওভারঅল সমুদ্র স্রোতগুলোকে কোনটা শীতল কোনটা উষ্ণ সেটাকে জেনে নিতে হবে। এই ব্যাপারেও কিন্তু আমার ইউটিউবে একটা খুব সুন্দর শর্টকাট ট্রিকের সাহায্যে ভিডিও দেওয়া আছে, দেখে নেবেন। 3 নম্বর কি, প্রশান্ত মহাসাগর সমুদ্র স্রোতের নাম, তার মধ্যে কোনটা উষ্ণ কোনটা শীতল, মানে প্রত্যেকটা মহাসাগরের উষ্ণ শীতল সমুদ্র স্রোতগুলো জানতে হবে। ওকে, আর একটা কি জানতে হবে, কিছু গুরুত্বপূর্ণ সমুদ্র স্রোত আছে সেগুলোকে জানতে হবে, যেমন উপসাগরের স্রোত, ক্যানারি স্রোত, বেঙ্গল স্রোত, এই স্রোতগুলো ব্যাপারে জানতে হবে। ওকে, পরীক্ষায় কোশ্চেন পড়বে সমুদ্র স্রোত থেকে। তারপরে আমরা কি জানবেন, এই সমুদ্র স্রোত থেকে সরি ওশেনোগ্রাফি থেকে আর যেটা সব থেকে ইম্পর্টেন্ট, মানে খুব খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভৌগোলিক কারণ। এখান থেকে কিন্তু ভৌগোলিক কারণ পড়ার সম্ভাবনা অনেকটাই বেশি, বিশেষ করে সমুদ্রের উষ্ণতা এবং লবণতা থেকে। একই অক্ষাংশে অবস্থান হওয়ার পরও কেন এই সমুদ্রের জলের উষ্ণতা কম বেশি, এগুলো তাই এখান থেকে ভৌগোলিক কারণ কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপর কি, যে আপনার লবণতা নিরক্ষাঞ্চলে কম বেশি কেন, কোথায় কম কেন, ভৌগোলিক কারণ কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আর কি ইম্পর্টেন্ট আছে এখানে, আমরা বৃহত্তম দীর্ঘতম, বৃহত্তম শৈলশিরা, ক্ষুদ্রতম শৈলশিরা, বৃহত্তম মহাসাগরের নাম, এগুলো একটু দেখে নেবেন যেগুলো ইম্পর্টেন্ট। আর কি, কে কোন জাহাজ কোনটা আবিষ্কার করেছে, বিটিএস জাহাজ কি আবিষ্কার করেছে, এইটা কি আবিষ্কার করেছে, প্রশান্ত মহাসাগর নামকরণ কে করেছে, এগুলো খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট কি, সিন্ধু পদ্ম, বিশেষ করে আপনার ইউপ্লেজিক, প্লেজিক, হেমিপ্লেজিক, টেরোপড, গ্লোবোজারিনা এর উদাহরণগুলো এবং কোন জলে কত ডিগ্রি কত মিটার গভীরতায় পাওয়া যায় সেটা একটু আপনারা দেখে নেবেন। ঠিক আছে। আচ্ছা, আর এখানে আর একটা খুব ইম্পর্টেন্ট যন্ত্র, কোন যন্ত্রের সাহায্যে সমুদ্র উপরের জলের উষ্ণতা মাপা হয়, কোন যন্ত্রের সাহায্যে এই করা হয়, এগুলো। তাহলে ওভারঅল সমুদ্র সত্যি কিন্তু আমি বলে দিলাম। তার মধ্যে সবথেকে এগুলো তো ইম্পর্টেন্ট বললাম, এই ইম্পর্টেন্টের উপর ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অবশ্যই 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 3টে টপিক। 1 সমুদ্র স্রোত, 2 হচ্ছে আপনার ভৌগোলিক কারণ, 3 সেটা হচ্ছে আপনার সিন্ধু পদ্ম এবং কে কোনটার নামকরণ করেছে, কোনটা বৃহত্তম। এগুলো থেকে কিন্তু কোশ্চেন পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল। চলুন, 3 নম্বর হচ্ছে বায়োজিওগ্রাফি। বায়োজিওগ্রাফিতে আমরা কি করব, এক হচ্ছে সয়েল প্রসেস, সয়েল ফ্যাক্টর, সয়েল প্রোফাইল, খুব ইম্পর্টেন্ট। কোন প্রোফাইলকে কি বলে, ও প্রোফাইলের নাম কি, ও কটা শ্রেণী হয়েছে, কোথায় আপনার ধান গাছের শিকড় যাবে, কোথায় ইঁদুর থাকে, সয়েল প্রোফাইল খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, সয়েল প্রসেস, পর্যালাইজেশন, ল্যাটারাইজেশন, কোন প্রসেসে কি মাটি সৃষ্টি হয়, কোন জলবায়ু অঞ্চলে কোনটা দেখা যায়। আচ্ছা, মৃত্তিকা বর্গ খুব ইম্পর্টেন্ট, এই মৃত্তিকা বর্গের উপর কিন্তু খুব ইম্পর্টেন্ট ভিডিও শর্টকাট ট্রিক সহকারে দেওয়া আছে, দেখে নেবেন। সয়েল প্রসেস সম্পর্কে আমার একটা ভিডিও দেওয়া আছে, সেটাও দেখে নেবেন। আচ্ছা, আর কি ফিজিক্যাল যে ক্যারেক্টারগুলো আছে সেগুলো মেনগুলো দেখে নেবেন, বিশেষ করে মৃত্তিকা জল। আর কি পিএইচটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, ওয়াল সয়েল গ্রুপ, এখানে কিছু কি করতে হবে, কোন সয়েল কোন গ্রুপে পড়ছে আর ওই সয়েলটার সৃষ্টিতে কোনটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, কোনটা আদিশিলা, কোনটা জলবায়ু, এগুলো জাস্ট দেখলেই হবে। আচ্ছা, এখানে আরো সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে পরীক্ষায় পড়বেই বিলুপ্ত কোনটা, বিলুপ্ত প্রাণী কোনটা, এই প্রাণী ইত্যাদি, মানে বায়োডাইভার্সিটি খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, অভয়ারণ্য থেকে কোশ্চেন পড়ছে, ঠিক আছে, রেড ডাটা বুক, এই ডাটা বুক, তারপর কোন অভয়ারণ্য কোথায় আছে, কোনটা প্রাচীনতম, কোনটা প্রথম, কোন অভয়ারণ্যে কোন প্রাণী প্রতিপালন করা হয়, ইত্যাদি ইত্যাদি। আর কি সয়েল ফরেস্ট্রি দেখবেন, কোন গাছ কোথায় লাগানো হয়, পুকুরের ধারে কোনটা, এই ধারে কোনটা, ইত্যাদি। তাহলে এটা ওভারঅল কিন্তু আমি কি বললাম, বায়োজিওগ্রাফি সাজেশন বললাম। এর মধ্যে ইম্পর্টেন্ট কি বলি, এক হচ্ছে সয়েল প্রসেস, 2 সয়েল প্রোফাইল, 3 নাম্বার মৃত্তিকা বর্গ, এই 3টে কিন্তু একটু আলাদা করে নজর দিতে হবে। এবং 4 নাম্বার কি, এখানে কিছু ইম্পর্টেন্ট টার্ম আছে সেগুলো দেখতে হবে, যেমন হচ্ছে সয়েল ক্যাটেনাম, মাল, মোর, সোয়ার্ড, অটারডি, এই যে কিছু ইম্পর্টেন্ট টার্ম, এই 4টে জিনিস কিন্তু বেশি 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 করে আপনারা দেখবেন। এবং
এই বায়োজিওগ্রাফির যেটা আপনার পার্ট আছে, মানে ফিজিক্যাল যে পার্ট আছে, সেই পার্টের মধ্যে দারুণ 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 করে দেখবেন যেটা, সেটা হচ্ছে অবশ্যই বায়োডাইভার্সিটি, অবশ্যই আপনার মানে কোনটা বিলুপ্ত প্রাণী তার উদাহরণ, রেড ডাটা বুক, গ্রিন ডাটা বুক, এবং কোন অভয়ারণ্য কোন রাজ্যে আছে, উত্তর থেকে দক্ষিণ অভয়ারণ্য নামগুলো, এই কটা কিন্তু আমরা অবশ্যই অবশ্যই দেখবেন। এমনকি ম্যাপে অভয়ারণ্য চিহ্নিত করে বলতে পারি এটা কোন অভয়ারণ্য। এই মানে সাজেশনের উপর সাজেশন, যেটা বায়োজিওগ্রাফি বলেন, এগুলো একটু ভালো করে দেখবেন। ওকে, শেষ আজকে যেটা করবো এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট কি করবেন, এখান থেকে কিন্তু আমি বলছি গ্যারান্টি নিয়ে টার্মিনোলজির উপর কোশ্চেন পড়বে। এটা খুব ইম্পর্টেন্ট, কিছু কিছু ইম্পর্টেন্ট এত টার্ম আছে, ইকোলজিক্যাল নিচ, ইকোসিস, ইকোটাইপ, বায়োটাইপ, এখান থেকে টার্ম রিলেটেড কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসছে। তাই এখানে কিছু জিপিপি, এনপিপি, ঠিক আছে, বৈপরীত্য, পিরামিড, এই যে সংক্রান্ত টার্মগুলো আছে খুব ভালো করে লক্ষ্য করে যাবেন। আচ্ছা, আর কি আসবে, দ্বিতীয় ইম্পর্টেন্ট হচ্ছে বায়োম। বায়োম থেকে কি করবেন, কোন বায়োমের অপর নাম কি, বিশেষ করে কোন বায়োমে কোন উপজাতি বাস করে, খুব ইম্পর্টেন্ট। কিছু বক্তা, ইকোলজি কে বলেছে, ইকোসিস্টেম কে বলেছে, পিরামিডের নামকরণ কে করেছে, এগুলো দেখবেন। তৃণভূমি খুব ইম্পর্টেন্ট, একটা ট্রপিক্যাল আর টেম্পারেট। আর একটা কি, দূষণ আর রোগ, কোন দূষণে কোন রোগ হয়। আর কি, বিভিন্ন সংস্থা WWF, IUCN ইত্যাদি। আর কি, বিভিন্ন আইন, এগুলো কিন্তু আপনাকে ইবিএস থেকে দেখতে হবে। এবার ইবিএস এর সাজেশনের উপর সাজেশন যদি আমি করতে যাই, তাহলে কি চোখ বন্ধ করে আমি কোনগুলো বেশি বেশি করে করব, অবশ্যই বিভিন্ন সংস্থা IUCN, WWF, এদের সদর দপ্তর কোথায়, এদের লোগো কি, এদের কাজ কি। 2 নম্বর কি, দূষণ আর রোগ, কোন দূষণে কোন রোগ হয়, খুব ইম্পর্টেন্ট। 3 নম্বর কি, তৃণভূমির নাম, ওকে, ট্রপিক্যাল, টেম্পারেট। 4 নম্বর কি, বায়োম আর প্রজাতি, শুধু এটুকু ইম্পর্টেন্ট, বায়োম কোন বায়োমে কোন প্রজাতি। আর কি, অবশ্যই ইম্পর্টেন্ট টার্মিনোলজিগুলো আমরা দেখে যাবেন। তাহলে আশা করি আমি আজকে আপনাদেরকে এই একটা, দুটো, তিনটে, চারটে ইউনিট থেকে কোনগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট, বা এই মুহূর্তে কোনগুলো বেশি বেশি করে দেখবেন, সেগুলো বোঝাতে পেরেছি। আর এই চারটে টপিক থেকে যেগুলো পরীক্ষার জন্য বেশি বেশি ইম্পর্টেন্ট, সেই সংক্রান্ত কিন্তু আমার ইউটিউবে অনেক ভিডিও দেওয়া আছে, আপনারা দেখবেন। এই সাজেশনের পার্ট 1-এ আমি কিন্তু এই চারটে আলোচনা করলাম। এই পার্ট 2-এ কিন্তু বাকি যে টপিকগুলো থাকছে, সেখান থেকে কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো আলোচনা করব। চলুন একবার ওভারঅল আমি আলোচনা করে দিই, এই চারটে টপিক থেকে ওভারঅল কি কি আলোচনা করব। 1 নাম্বার অল ডায়াগ্রাম, তাদের ইউজ। 2 নাম্বার হচ্ছে প্রজেকশন কান্ট্রি। 3 নাম্বার অঙ্ক, রিডিউস, এনলার্জমেন্ট, রিডাকশন অঙ্ক। 4 নাম্বার বিভিন্ন স্কেল আর তার ম্যাপ, চারটে। আচ্ছা, ওশেনোগ্রাফি থেকে কি বললাম, সমুদ্র স্রোত। আচ্ছা, তারপর কি বললাম, সিন্ধুকর্দ, ভৌগোলিক কারণ। ওকে, তারপরে বায়োজিওগ্রাফিতে কি বললাম, সয়েল প্রসেস, সয়েল বর্গ, অভয়ারণ্য, বিলুপ্ত প্রাণী, বায়োডাইভার্সিটি, সয়েল পিএইচ। এখান থেকে কি বিভিন্ন সংস্থা, আচ্ছা দূষণ, রোগ, বিভিন্ন তৃণভূমি, বায়োম আর উপজাতি, এবং কি বিভিন্ন টার্মিনোলজি। এখান থেকে কিন্তু আপনাদের আশা করছি কোশ্চেন আসবে। থ্যাংক ইউ, অবশ্যই পার্ট 2 ভিডিওটা দেখবেন।